বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। টপিকটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি আসলে লাভবান হয়েছে কে? ভারত নাকি পাকিস্তান? নাকি অন্য কোনো পক্ষ? চলুন দেখি আজকে আমাদের আমাদের আলোচনার মাধ্যমে আমরা সেটা কিছুটা হলেও বোঝার চেষ্টা করি ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। ভারত ও পাকিস্তান আমরা সবাই জানি দুইটা প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের ভিতর যে সম্পর্ক এটা সেই এটা এক দুই দিনের সম্পর্কটা না। এই সম্পর্কটা অনেক দিন ধরে এবং সেই অনুসারে তাদের ভিতর যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাও সেই ভারত পাকিস্তান জন্ম লাভ করে যে 1947 সালের 47 সাল থেকেই চলে আসছে। তা আমরা জানি যে ভারত এবং পাকিস্তান দুটা দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। গত 7 দশকে তারা প্রায় 4 বার যুদ্ধ করেছে, কিন্তু প্রশ্ন হলো এই সংঘাতে সব থেকে বেশি লাভবান কে হয়েছেন? যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে, ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে এবং রাজনৈতিক আধিপত্য নিয়ে। কিন্তু এর মাঝখানে কি হয়েছে? এই রাজনৈতিক ডামাডোলের মাঝে পড়ে সাধারণ মানুষ নিহত হয়েছেন, কোটি কোটি টাকা সামরিক খাতে ব্যয় করেছে, তবুও কি কোনো পক্ষ স্থায়ী বিজয় পেয়েছে? আমার তো মনে হয় না পেয়েছে। আপনারা কি ভাবছেন? আসলে সবচেয়ে বেশি লাভ করেছে যে সেটাকে আমরা বলতে পারি যে তৃতীয় কোনো পক্ষ, যারা বিশ্বের বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো সবাই এখানে এসে অস্ত্র বিক্রি করছে, তাদের অস্ত্রের মার্কেটিং করে গেছে, তারা কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে। আর ক্ষতিগ্রস্ত যা হওয়ার সেটা সীমান্তের মানুষ, কাশ্মীরের মানুষ, সাধারণ মানুষ হয়েছেন, যারা প্রতিনিয়ত মৃত্যু ভয়ে তাদের দিন যাপন করছেন এবং যারা তাদের সহায় সম্পত্তি বাড়িঘর হারিয়েছেন তারাই শুধু জানেন যে যুদ্ধর যন্ত্রণা কতটুকু, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি গাজায় ইসরায়েল কিভাবে হামাসের নিরীহ মানুষের উপর তাদের বোম্পিং করে তাদের বাড়িঘরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা আসলে এই কথাটা বলতে পারি যে যুদ্ধের আসল জয়ী কেউ হয় না, শুধু বিশ্বের পরাশক্তিগুলোই মাথা উঁচু করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের আছে অনেক পারমাণবিক শক্তি, তারা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। আর আমাদের মতো ছোট ছোট দেশ যারা, এরা যুদ্ধ যুক্ত হয়ে গেলে তখন তারা আসলে যুদ্ধের ময়দানে টিকতে পারে না, কারণ তাদের অর্থনীতি দুর্বল, তাদের সামরিক শক্তি দুর্বল। অতএব আমরা বলতে পারি যে আমাদের মানবতা যুদ্ধের কাছে কখনো টিকে থাকে না। আমরা ভারত পাকিস্তান যুদ্ধে লক্ষ্য করেছি যে চীন ও তুরস্ক, পশ্চিমা বিশ্ব যারা এই যুদ্ধে পরোক্ষভাবে পাকিস্তান ভারতের সাথে ছিল, তারা সবাই তাদের নিজেদের সামরিক শক্তি মার্কেটিং করে গেছে। তাদের অস্ত্র, তাদের বিমান, যুদ্ধ বিমান সব কিছুই তারা প্রদর্শন করে গেছেন। কিন্তু অবাক করা বিষয় কি, দেখেন চীনের যে যুদ্ধ বিমানটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা ফ্রান্সের তৈরি রাফালকে ধ্বংস করে দিয়েছে, এখানে চীনের অস্ত্রের অস্ত্রের বাজার প্রশস্ত হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন চীনের দিকে ঝুঁকছে, তারা এখন চীনের সাথে চুক্তি করে চীনের অস্ত্র কেনার জন্য চেষ্টা করছে। তুরস্ক, আমরা সবাই জানি যে তুরস্ক ড্রোনের দিক থেকে অনেক সমৃদ্ধ এবং সামরিক শক্তিতেও তুরস্ক অনেক সমৃদ্ধ। এখন সবাই তুরস্কের ড্রোনের দিকে আগাচ্ছে, নতুন নতুন অনেক দেশ তুরস্কের সাথে চুক্তি করছে, প্রতিরক্ষা সিস্টেম বানানোর ব্যবস্থা করছে। সম্প্রতি দেখবেন যে মিশর হয়তো চীনের সাথে হয়তো চুক্তি করতেছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে, তাদের যুদ্ধ বিমান লাগবে। এগুলা যুদ্ধক্ষেত্র কারোর জন্য বাঁচা মরার লড়াই, আবার কারোর জন্য অস্ত্র পরীক্ষার জায়গা। আসলে এই যুদ্ধক্ষেত্র খুব একটা, কি বলা যায় এটাকে, যে অনেকের কাছে প্লেগ্রাউন্ড, অনেকের কাছে লাইফ অ্যান্ড লস। ভারতের এই এই যুদ্ধে যতগুলো যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, তার চেয়ে সত্য কথা বলতে গিয়ে যে পাকিস্তান না যতটা না বেশি খুশি হয়েছে, আসলে তার থেকে বেশি খুশি হয়েছে চীন। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি যে চীনের পত্রিকাগুলোতে প্রথম পাতার হেডলাইন করেছে তাদের জনগণ রীতিমতো যে বিশ্বকাপ জিতলে আমরা যে ধরনের আনন্দ করি সে ধরনের আনন্দ উদযাপন করছে। তাদের অস্ত্র পরীক্ষা সফল, তাদের লাভ হয়েছে, তাহলে লস হইল কাদের? আসুন আমরা একটু ডিপলি চিন্তা করে দেখি।
চীনের যদি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে চীন যদি লাভবান হয় তাহলে লসটা কাদের? প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে যে লসটা কাদের হয়েছে। আমরা যদি একটু ডিপলি থিঙ্ক করে দেখি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু এই ক্ষেত্রে বলতে হয় যে তাদের একটু লস হয়ে গেছে। পুরো বিশ্ব একমাত্র চীনের অর্থনীতিকে যুক্তরাষ্ট্র শুধু ভয় পাইতেছে পুরা বিশ্বের ভিতরে, কারণ চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। এই কিছুদিন আগের কথা যদি মনে করেন, যুক্তরাষ্ট্র তখন বলেছিল যে পাকিস্তান আমাদের ইস্যু না। আজকেই আপনার যদি বলতে হয় ট্রাম্প মধ্যস্থতায় কেন রাজি হলেন, তিনি কেন যুদ্ধবিরতির জন্য সৌদি আরব, ওমান, মুসলিম বিশ্বের কাছে এসে ধর্ণা দিলেন, বললেন যে এখন অনেক হয়েছে, এখন থামাও, এখন যুদ্ধবিরতির প্রয়োজন। এর কিছু কারণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করি। প্রথমত বলতে গেলে বলতে হয় এর মাধ্যমে চীনের অস্ত্র ব্যবসা বন্ধ হয়েছে এই যুদ্ধবিরতির কারণে, যে চীন আর তার অস্ত্রের যে প্রদর্শনী যুদ্ধক্ষেত্রে করেছে সেটা আর করতে পারছে না। দ্বিতীয় যদি বলতে হয়, যুক্তরাষ্ট্র যাচাই করে নিল যে ভারত পাকিস্তানের মধ্যে আসলে কার শক্তিমত্তা কতটুকু। এই উপমহাদেশে যদি যুদ্ধ বাঁধে বা তখন দেখা যাবে যুক্তরাষ্ট্র এই উপমহাদেশে কতটা প্রভাব বিস্তার করতে পারবে বা যুক্তরাষ্ট্রের মিত্র কে থাকলে যুক্তরাষ্ট্র কতটা বেনিফিট হবে, যুক্তরাষ্ট্র কিন্তু সেই জিনিসটাই চিন্তা করে দেখলো। পাকিস্তানের কথা বলতে গেলে যে পাকিস্তানের অর্থনীতি আসলে দুর্বল, অনেক অনেকই দুর্বল। পাকিস্তানের এই শক্তিমত্তা চীনের জনগণ, সারা বিশ্বের জনগণ, বাংলাদেশের জনগণ, আমেরিকার জনগণ, সারা বিশ্বের জনগণ, ইভেন আপনি অবাক হবেন, ইভেন মোদিও কিন্তু অবাক হয়েছেন এই পাকিস্তানের এই শক্তিমত্তাটা দেখে। উনি আমি আমি যদি আমার নিজস্ব মতামত বলি যে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ান যারা আছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার লোকজন, তারা হয়তো এইভাবে ভেবে দেখেননি যে হয়তো পাকিস্তান সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হয়েছে। আসেন হিসেবটা একটু চেক করে দেখি। 2025 সালে ভারতের প্রতিরক্ষা ব্যয় হয়েছে $86 বিলিয়ন। সেখানে পাকিস্তানের ব্যয় করেছে মাত্র $10 বিলিয়ন। তাহলে স্পষ্টই আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সামরিক শক্তিতে ভারত পাকিস্তান থেকে যোজন যোজন এগিয়ে। কিন্তু যুদ্ধক্ষেত্রে কি আসলে ভারত এগিয়ে? যুদ্ধ বিমান, সক্রিয় সৈন্য, রিজার্ভ সৈন্য, সাবমেরিন, প্যারামিলিটারি সব দিক থেকে পাকিস্তান ভারতের অর্ধেক। অথচ দেখেন যুদ্ধে পাকিস্তান লড়েছে সমানে সমানে। আমি বলবো যে এখানে আসলে টেকনিক্যালি ভারতেরই বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের থেকে। এই যুদ্ধে পাকিস্তানের থেকে ভারতের সৈন্য বেশি মারা গেছে, তাদের যুদ্ধ বিমান রাফাল ধ্বংস হয়েছে, যেটা পাকিস্তানের এত বড় ক্ষতি হয়নি। $1 বিলিয়ন লস। ইন্ডিয়ার ব্রিগেডিয়ারদের হেডকোয়ার্টার্স ধ্বংস হয়েছে, তাদের অস্ত্র গুদাম করে হামলার বিস্ফোরণ হয়েছে। পাকিস্তানে যখন ভারত প্রথম দিন আক্রমণ করলো তখন ভারতের শেয়ার বাজারের উত্থান বাড়লো, কিন্তু তার পরবর্তী 2 দিনে অর্থাৎ যে গত শুক্রবার এবং গত শনিবারে শেয়ার বাজারের এমন পতন হয়েছে যে 60 লাখ কোটি রুপি, ডলারের হিসেবে যেটা $84 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন ইট, যে কি পরিমাণ ক্ষতি হয়েছে যুদ্ধ থেকে। পাকিস্তানের ক্ষেত্রে যদি বলি যে পাকিস্তানের ক্ষতি কি হয়েছে, পাকিস্তানের বেসামরিক লোকের মৃত্যু হয়েছে কিছু, কিছু যুদ্ধ বিমান ধ্বংস, কয়েকটা স্থাপনা ছাড়া আর কোনো কিছুই পাকিস্তানের ক্ষতি হয়নি। তাহলে ভারতের সামরিক খাতে যেমন ব্যয়, তেমনি এই যুদ্ধের মাধ্যমে ভারতের সামরিক খাতে তেমন ক্ষতিটাও হয়েছে। অন্যদিকে বলতে পারি যে পাকিস্তানের সামরিক খাতে ব্যয় কম, তাই তার ক্ষতিও কম হয়েছে। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, এরকম না। আসলে যুদ্ধ হচ্ছে বুদ্ধির খেলা, যুদ্ধ হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। যিনি যত ভালো স্ট্র্যাটেজিতে যুদ্ধক্ষেত্রে আগাইতে পারবেন, তিনি জয়ী হওয়ার সম্ভাবনা তার তত বেশি। দুর্বল ভেবে পাকিস্তানকে ভারত যে আক্রমণটা করলো, এবং ভারত ভেবেছিল যে পাকিস্তানকে হয়তো এই আক্রমণ করলে হয়তো
তার প্রতি উত্তরে হয়তো পাকিস্তান কিছুই করতে পারবে না। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই হয়েছে? একটু টেকনিক্যালি ভেবে দেখুন তো, ব্যাপারটা কি আসলে তাই হয়েছে? পাকিস্তানের অর্থনীতি এমনিতেই খুবই খারাপ অবস্থা। আইএমএফ থেকে তাদের $100 কোটি তারা ঋণ নিয়েছে। এই যুদ্ধ কখনোই পাকিস্তান তাদের অর্থনীতির কথা চিন্তা করে কখনোই এই যুদ্ধে তারা ইনভলভ হতে তারা চায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই কথাটা কিন্তু জোর গলায় বলেছিলেন। তার কথা যদি আমি কোট করি, তিনি বলেছিলেন, এই যুদ্ধ আমরা চাইনি, এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ দুই দেশের অর্থনীতি কখনোই সমান না। এই কথাটা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের রিজার্ভ আমাদের দেশের চেয়েও কম, বাংলাদেশের থেকে অনেক কম, তাদের মুদ্রাস্ফীতিও আমাদের থেকে চেয়ে বেশি। এই কারণে পাকিস্তান কখনো যুদ্ধে জড়াতে চায় না, এবং এই যে জঙ্গি হামলার নাটক সাজিয়ে যে দায়টা পাকিস্তানের উপর চাপিয়ে দেয়া হলো, পাকিস্তান এই জঙ্গি হামলার দায়ও তারা নিতে চায়নি। তার সবসময় এটাকে অস্বীকার করে আসছে, তারা নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। আবার যদি চিন্তা করি, পাকিস্তান কিন্তু ভয়ও পায়নি। তারা বলেছে যে আমাদের যদি আঘাত করা হয় তাহলে তার দ্বিগুণ ফেরত তারা দিবে। যেমন ভারত 200টা ড্রোন উড়িয়েছে, তাদের যে জবাবটা, পাকিস্তান সেখানে 400 ড্রোন উড়িয়েছে। অনেকেই দেখে এটা ভয় পাচ্ছিলেন যে এটা এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত না হয়। আসলেই কিন্তু এটা চিন্তার বিষয়। যদি উপমহাদেশের এই দুইটা দেশ পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয়ে যায়, না জানি তৃতীয় বিশ্বযুদ্ধ কি এখান থেকে শুরু হয় কিনা, এবং এর প্রতিবেশী যত দেশ আছে তাদের অবস্থা কি হবে। আমরা বাংলাদেশের জনগণ, এমনি অর্থনীতির অবস্থা আমাদের ভালো না, তারপরেও যদি এই যুদ্ধে প্রভাব যদি আমাদের দেশে এসে পড়ে, তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে। একজন সাংবাদিক, আনহার্ডের সাংবাদিক স্যালি চ্যাটারটন তো ভবিষ্যৎবাণী করেছিলেন, যদি যুদ্ধে কোনো দেশের নিহত সংখ্যা 100-এর বেশি পার হয়ে যায়, তাহলে এটা পারমাণবিক যুদ্ধে যাওয়ার সম্ভাবনার 3.3%। কথাটা কি বুঝতে পারছেন? যে কোনো দেশ যদি আর একটা দেশের 100 জনের অধিক মানুষ যদি মেরে ফেলে, তাহলে সেই যুদ্ধটা পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা আসলে উড়িয়ে দেওয়ার বিষয় না, এটা আসলে বড় সংশয়ের বিষয়ও। অনেক বিশ্লেষকরা বলেছিলেন যে পাকিস্তান যদি হারতে শুরু করে, তারাই প্রথম পারমাণবিক বোমার দিকে ঝুঁকতে পারে। পাকিস্তানে ইভেন পারমাণবিক বোর্ডের মিটিংও বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি ভারতের সাথে যে আলাপ করা, ট্রাম্পের অনুরোধে যুদ্ধ বন্ধ করলো, ব্যাপারটা এরকম না। কারণ পাকিস্তান জানে যে যুদ্ধ যতদিন বাড়বে বা যুদ্ধ যতদিন স্থায়ী হবে, ঋণের বোঝা পাকিস্তানের ঘাড়ে তত ভারী হবে, তাদের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে। এই যুদ্ধে ভারতের যে জনগণের বলেন, ভারতের সেলিব্রিটিদের বলেন, ভারতের যত মিত্র দেশ আছে, সবার কাছ থেকে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো একটা সাপোর্ট পেয়েছেন, কিন্তু মোদী আসলে জিততে পারেন নাই। আমরা যদি কার্গিল যুদ্ধের কথা একবার মন স্মরণ করে দেখি, অটল বিহারী বাজপেয়ী টেকনিক্যালি পাকিস্তানকে একঘরে কইরা যুদ্ধে জিতছিল, উনি নায়ক হয়েছিল, উনি কিন্তু এতটা ধ্বংস করেন নাই। কিন্তু নিরপেক্ষ ভাবে যদি আমরা এই যুদ্ধে $1 বিলিয়ন খরচ কইরা ভোট মানে একটু চিন্তা করি, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো যে নরেন্দ্র মোদী কিন্তু তার যে ভোট ব্যাংক, এইটা বাড়া ছাড়া মোদীর আর কিন্তু কোনো প্রাপ্তি এখানে হয় নাই। তো আমরা এটা বলতে পারি যে পাকিস্তান আসলে এই যুদ্ধে, পাকিস্তান যুদ্ধ চায়নি, পাকিস্তানকে এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান শুধু প্রতিরোধ করেছে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিরোধ করেই তারা জয়ী। সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি অন্যায্য ন্যায্য হয়ে যায়, হ্যাঁ, কথা